সুধীমণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি মুজিব বর্ষে আমার ভাবনা অনুষ্ঠান থেকে। বাংলা ভিউ স্টুডিওতে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিথি হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী বীর প্রতীক, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, দোয়ারাবাজার উপজেলা শাখা, সুনামগঞ্জ জেলা। এই মুক্তিযোদ্ধা বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছেন। বঙ্গবন্ধুর আহ্বানে 1971 সালে জীবনকে তুচ্ছ করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য। আমরা আজকে তার কাছ থেকে শুনব মুজিব বর্ষে তার ভাবনা, দেশকে নিয়ে তার স্বপ্ন এবং তার চিন্তা, এবং আমরা আশা করি তার এই ভাবনা থেকে, তার এই আলোচনা থেকে আমরা ঋদ্ধ হব, আলোকিত হব। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আপনি তো জানেন যে আজকে থেকে মুজিব বর্ষ শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে নানা আয়োজন, নানা উদযাপন হচ্ছে নানাভাবে। এটি তো আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে মুজিব বর্ষে আমার ভাবনা, দ্যাট ইজ আপনার ভাবনা। আপনি এই মুজিব বর্ষ উদযাপন নিয়ে কি ভাবছেন যদি একটু আমাদেরকে বলেন প্রথমেই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু প্রকৃতপক্ষেই এক অবিভাজ্য সত্তা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে বজ্রকণ্ঠে যে ঘোষণা দিয়েছিলেন, তারই প্রেক্ষিতে গোটা বাঙালি জাতি একটা প্রস্তুতি নিতে শুরু করেছিল। বাঁশের লাঠি নিয়ে জায়গায় জায়গায় তারা ট্রেনিং শুরু করে দিয়েছিল। স্থানীয় আনসার মুজাহিদ অবসরপ্রাপ্ত যারা আছে তাদের সহযোগিতায়, এবং এই যে প্রস্তুতি পরবর্তীতে এটাই কিন্তু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের যে প্রশিক্ষণ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে হয়েছে সেটাতে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি করে। গোটা জাতি কিন্তু অনুপ্রাণিত হয়, উজ্জীবিত হয়, এবং পাক হানাদার বাহিনীর যে তাণ্ডব তারা লক্ষ্য করে, বিশেষ করে 25শে মার্চের কালো রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর পিলখানা, ইপিআর হেডকোয়ার্টার, রাজারবাগ পুলিশ লাইন্স, এগুলোতে নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর যেভাবে গুলি করে নির্বিচারে হত্যাযজ্ঞ তারা সম্পন্ন করেছিল অপারেশন সার্চ লাইটের নামে, সেটা প্রকৃতপক্ষেই শাসকের হাতে শাসিতের রক্ত সেদিন কিন্তু একেবারে সারা ঢাকা রাজপথ রঞ্জিত করেছিল। যে কারণে বাংলার মানুষ যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে আর এই দেশের রক্ষক হিসাবে না ভেবে শত্রু হিসাবে, যে কথাটি বঙ্গবন্ধু 7ই মার্চে বলেছিলেন, সেই শত্রু হিসাবেই তারা প্রকৃতপক্ষে পরিগণিত হতে থাকে। আমরা নিজেরাও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের স্থানীয় যে এমএনএ ছিলেন অ্যাডভোকেট আব্দুল হক সাহেব, তিনি আমাদেরকে সংগঠিত করে ট্রেনিংয়ে নিয়ে যান। আমরা ভারতের মেঘালয়ের জোয়াই হিলে প্রথম বেচে আমরা ট্রেনিং করি ইকো ওয়ান ট্রেনিং কেন্দ্রে। 28 দিনের ট্রেনিং করে আমরা ফিরে আসি। আমাদেরকে দেয়া হয় সেলা সাবসেক্টরে, যেখানে একজন ভারতীয় ক্যাপ্টেনের তত্ত্বাবধানে আমরা প্রথম হিট অ্যান্ড রান পদ্ধতির যুদ্ধ শুরু করি। পরবর্তীতে আমাদের সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার তারা আসেন, এবং ওই সময় থেকে আমরা আরও অর্গানাইজড ওয়েতে আমরা আমাদের কাজ করতে থাকি। তো আমি মহান মুক্তিযুদ্ধে
একজন কোম্পানি কমান্ডার হিসাবে কাজ করেছিলাম। আমার নামেই কোম্পানিটি ছিল, ইদ্রিস কোম্পানি বলা হতো। এবং আমরা মহান মুক্তিযুদ্ধে ছাতক যুদ্ধ, বিশেষ করে বড় যুদ্ধ যেটি হয়েছিল ছাতক যুদ্ধ, সেই যুদ্ধে আমরা 3rd বেঙ্গল রেজিমেন্টের 2টি কোম্পানি সহ আমরা অগ্রসর হয়ে গিয়েছিলাম। আমরা 3 জন কোম্পানি কমান্ডার, আমি FF কোম্পানি কমান্ডার, আর ওই সেনাবাহিনীর 2 জন কোম্পানি কমান্ডার, ক্যাপ্টেন আকবর হোসেন যিনি পরে মন্ত্রী হয়েছিলেন, আর ক্যাপ্টেন আনোয়ার হোসেন যিনি বিডিআরের ডিজি হয়েছিলেন, মহাপরিচালক। তো ওনারা 2 জন আর আমি, আমরা 3 জন কোম্পানি কমান্ডার মিলে আমাদের সৈন্যদের নিয়ে আমরা ছাতক আক্রমণ করি এবং প্রথম অবস্থায় আমরা ছাতক জয় করি। পাকিস্তান সেনাবাহিনী অনেক হতাহতের পর, আমাদেরও অনেক হতাহত হয়েছে, তারা ব্যাক করে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ছেড়ে দিয়ে তারা সুরমার দক্ষিণ পারে আশ্রয় গ্রহণ করে। এই কথাটি কিন্তু ব্রিগেডিয়ার সিদ্দিক সালিক, পাকিস্তানি একজন কর্মকর্তা, সেনা কর্মকর্তা, তিনি তার উইটনেস টু সারেন্ডার বইতে উল্লেখ করেছেন ছাতকের যুদ্ধের কথা। তা তাদের দৃষ্টিতে তো আমরা তেমন কিছু না, তারপরেও তারা যেটুকু লিখেছে আমরা তাদেরকে যেটুকু ডিস্টার্ব করতে পেরেছিলাম আমরা দেখেছি। এরপরে কিন্তু ছাতক যুদ্ধের সময় আমরা রাজাকার বাহিনীটা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছিলাম, যে এইখানে কিন্তু তারা আর অ্যাড করতে পারে নাই। তারা সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে পাকিস্তানি সেনাদের এনেছে, কিন্তু এইখানে লোকাল লোকজনকে আর তারা তাদের সাথে নিতে পারে নাই, যে কারণে পরবর্তীতে তারা তাদের ক্যাম্পেই একেবারে থাকতে হয়েছে সব সময়, তারা বেরোতে পারতো না। এই যুদ্ধ প্রকৃতপক্ষেই আমরা প্রশিক্ষণ কেন্দ্রে এবং আমাদের মুক্তিযোদ্ধা ক্যাম্পে আমরা সব সময় বঙ্গবন্ধুর এই যে 7ই মার্চের ভাষণ, এই বজ্রকণ্ঠটি আমরা বাজিয়ে শুনতাম এবং প্রত্যেকটি মুক্তিযোদ্ধা উজ্জীবিত হতো এবং রক্ত টকবক করে উঠত এই ভাষণটি শুনে শুনে, প্রতিদিনকার অপারেশনের জন্য প্রস্তুত হয়ে উঠত। এই বঙ্গবন্ধু কেবল 7ই মার্চের ভাষণ দিয়েই যে জাতিকে প্রস্তুত করেছেন শুধু তা নয়, তারও আগে তিনি কিন্তু ঘোষণা করেছেন, এক সময় তিনি ঘোষণা করেছেন যে আজ থেকে পাকিস্তানের এই পূর্বাঞ্চলটির নাম আর পূর্ব পাকিস্তান থাকবে না, আমি ঘোষণা করছি এটির নাম হবে বাংলাদেশ। তিনি পরিষ্কার এই ঘোষণা কিন্তু দিয়েছিলেন। তখন 1948 সাল থেকেই দেখা যায় যে 48 সাল থেকেই তিনি শুরু করেছেন। 48 সাল থেকে তাকে যখন গ্রেপ্তার করা হয়, প্রথম ভাষা আন্দোলনের জন্যে যখন গ্রেপ্তার করা হয়, যে গ্রেপ্তারকৃতদের অন্যতম তিনিও ছিলেন এবং তারই প্রস্তাবে কিন্তু সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল এবং তিনি কিন্তু জেলখানায় বসে বসেও অর্গানাইজ করতেন, সেখানে বসে বসেও কিন্তু তিনি খবরাখবর এর মাধ্যমে অর্গানাইজ করতেন এবং পরবর্তীতে দেখা গেছে তিনি তার 66তে 6 দফা ঘোষণার মাধ্যমে তিনি এই জাতিকে স্বায়ত্ত শাসনের যে একটা মন্ত্র তিনি শেখালেন, এতে কিন্তু গোটা জাতি উজ্জীবিত হলো এবং প্রস্তুত হতে থাকলো তারা যে এই দেশকে আমরা ধাপে ধাপে বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং আজকে যদি আমরা কল্পনা করি যে বঙ্গবন্ধু 6 দফা দেন নাই 66 সালে, যদি কল্পনা করি বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন নাই, আমরা জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো এই বলে আমরা মিছিল করি নাই, যদি আমরা কল্পনা করি যে বঙ্গবন্ধু
মুক্ত হয়ে আসেন নাই, আর ৭০-এর নির্বাচন হয় নাই, আর ৭ই মার্চের ৭১-এর ভাষণ তিনি দেন নাই, তাহলে গোটা মুক্তিযুদ্ধটাই গোটা মুক্তিযুদ্ধ যদি কেউ কোনো একজন মেজর একটা বাঁশি বাজিয়ে দিতেন তাহলেই কি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তো? এটা তাৎক্ষণিক ঘটনা নয়, এটা তাৎক্ষণিক ঘটনা নয়, এটা দীর্ঘদিন যাবৎ এই প্রস্তুতিটা চলেছে, এবং এই প্রস্তুতির মাধ্যমেই কিন্তু অবশেষে মহান মুক্তিযুদ্ধ, বাঙালির মানুষটা তৈরি হয়েছিল। হ্যাঁ, বাঙালির মানুষটা তৈরি করেছিল বঙ্গবন্ধু, যে আমার স্বাধিকারের যে চেতনা এবং জাতীয়তাবোধ, এবং যে চিন্তা থেকে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল, তার শোষণ নির্যাতনের ফলে, সেই মোহভঙ্গের ফলে বাঙালির একটা স্বাধিকার, একটা আত্মনিয়ন্ত্রণ এবং বাঙালি জাতিরাষ্ট্র তৈরির যে স্বপ্ন, সেই স্বপ্নের বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু। অবশ্যই তিনি সেই স্বপ্নের বীজ বপন করেছিলেন। কিভাবে করেছিলেন এবং সেই যে বীজ বপন তিনি করছিলেন সেটা কিন্তু পাকিস্তান সরকার টের পাচ্ছিল, এবং টের পেয়েই কিন্তু তাকে বারবার গ্রেপ্তার করেছে এবং চেষ্টা করেছে। তিনি যখন গ্রেপ্তার হন তখন কিন্তু তারা তাকে হত্যা না করে পাকিস্তানে নিয়ে গেছে, এবং তিনি এই যে গ্রেপ্তার হয়েছেন, তিনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু পালিয়ে যান নাই। দৃঢ় প্রত্যয় ছিল তিনি, তার মনে ছিল যে আমাকে তারা গ্রেপ্তার করে নিয়ে যেতে পারলে অন্তত এই দেশে হত্যাযোগ্য কিছু হয়তো কিছুটা হলেও কম হবে। তার মৃত্যু তো প্রায় নিশ্চিত ছিল, নিশ্চিত ছিল। আমাকে মেরে ফেলতে পারলে তাদের রাগটা কিছু কমে যাবে। এই ধরনের চিন্তা থেকে তিনি কিন্তু সব সময় এই দেশের মানুষের কথা ভেবেছেন, এবং এই দেশবাসীর কথা ভেবেই তিনি যে সমস্ত কর্মসূচি দিয়েছেন, কাজ করেছেন, তার ফলে 18 বার তিনি গ্রেপ্তার হয়েছেন। বঙ্গবন্ধু তো বলেছেন যে, তার ভাষণে তিনি বলেছেন যে, পাকিস্তানে উনি বলেছেন যে আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। এই যে তার একটা দৃঢ় প্রত্যয়, যে আমি 3টা পরিচয়কেই উনি ধারণ করেছেন, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান। এবং এই যে মৃত্যুর ব্যাপারে তার যে অকুত ভয়, তার কোনো ভয় নেই, মৃত্যু নিয়ে তার কোনো শঙ্কা নেই, যে আমার জাতিকে মুক্ত করবই, দেশকে মুক্ত করবই। এর জন্যই আমার মনে হয় আপনাদের মতন মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা আরও বেশি আত্মপ্রত্যয় এগিয়ে যেতে পেরেছেন, নেতার এই দৃঢ় প্রত্যয়। হ্যাঁ, মৃত্যু কবুল করে প্রত্যেকটি মুক্তিযোদ্ধা প্রতিদিনের অপারেশনে গেছে, এবং কেউ ফিরে এসেছে, কেউ ফিরে আসে নাই, তাদের রক্ত তারা দান করে গেছে। আমার সাথী যিনি আমাকে ট্রেনিংয়ে নিয়ে গিয়েছিলেন, হক সাহেব, যিনি আমাদের 5 নম্বর সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, বেসামরিক উপদেষ্টা, তিনি মহান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে 19শে ডিসেম্বর সিলেটে আসলেন, এবং সিলেটে এসে সভা শেষ করে তাকে সুনামগঞ্জের প্রশাসক নিয়োগ করা হলো। তো তিনি খুশি মনে গাড়িতে করে, জিপ গাড়ি ছিল সেটি, আমিও ছিলাম গাড়িতে, আমরা যাচ্ছিলাম, এবং টুকের বাজারে একটা অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে তিনি শাহাদত বরণ করলেন। আল্লাহর ইচ্ছা তিনি মুক্তিযোদ্ধাদের সাথে কাটিয়েছেন 9টি মাস। তিনি কলকাতায় থাকেন নাই, তিনি শিলংয়ে থাকেন নাই, তিনি আমাদের সাথে ছিলেন সব সময়, এবং আমাদেরকে পরামর্শ দিয়ে চালিয়েছেন। তিনি এই ধরনের যে একটা ত্যাগী মানসিকতা, সেটা সেই সময় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মধ্যে ছিল। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আজকে যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ হচ্ছে, এবং আপনি আপনার দীর্ঘ জীবনের যে আপনার যে অভিজ্ঞতা, এই জাতিকে, এই জাতির পথ পরিক্রমা আপনি যে দেখেছেন, এবং নিজে এই জাতিকে স্বাধীনতার যুদ্ধে আপনি শরিক হয়ে আপনি সেই স্বাধীনতা এনে দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের, সূর্য সন্তানদের আপনিও একজন। সেই জায়গা থেকে আজকের যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ হচ্ছে, সেখানে আপনি কি ভাবছেন, কেমন হওয়া উচিত এই জন্মশতবর্ষ, কি তার মেসেজ থাকা উচিত আমাদের মধ্যে, তার বার্তাটা কি থাকা উচিত? বঙ্গবন্ধু যে কবি যে বলেছে যে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। প্রকৃতপক্ষেই এই বাংলাদেশে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে, তার এই দিক নির্দেশনা না হলে হয়তো আজকের এই স্বাধীনতা, আজকের এই যে আরাম আয়েশ আমরা পাচ্ছি সেটা আমরা পেতাম না। পাকিস্তান তার 23 বছরে আমাদেরকে সুরমা নদীর উপর একটা সেতু বানিয়ে দিতে পারে নাই, কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধের পরে আমরা কতটা সেতু বানিয়েছি। যুদ্ধবিধ্বস্ত দেশে আজ পর্যন্ত আমরা সিলেটে, সুনামগঞ্জে আমরা সুরমা নদীর উপরে কতগুলো ব্রিজ বানিয়েছি। আমরা এই বাংলাদেশে পদ্মা সেতুর মতো ব্রিজ আমরা নিজের টাকায় করতে পারছি। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আজকে মহাশূন্যে প্রেরণ করতে পারছি। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি। স্বপ্নের মতো লাগে যে এই বাংলার প্রত্যেকটা ঘরে আজকে বিদ্যুতের বাতি জ্বলে, প্রযুক্তি পৌঁছে গেছে, কম্পিউটার পৌঁছে গেছে, আজকে গ্রামে গ্রামে ওয়াইফাই চালু হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে কত একটা ডেভেলপমেন্ট, আজকে যে যে গ্রামের রাস্তা দিয়ে যাই দেখি ও কিছু গাড়ি চলছে, মালামাল নিয়ে যাচ্ছে, ওই নির্মাণ সামগ্রী, বাড়ি নির্মাণ করবে। কোথায় আগে যে ছনবাসের ঘরে থাকতাম, আজকে সেই ছনবাসের ঘর মনে হয় ওই জাদুঘরে রাখার জন্য আমরা তৈরি করে রাখতে। এই যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের পাশাপাশি কি আপনি মনে করেন যে মূল্যবোধের জায়গাটা কি সমানভাবে আমরা এগোতে পারছি? আমাদের মূল্যবোধ, আমাদের শ্রদ্ধা, আমাদের দেশপ্রেম, ভালোবাসা, সামাজিক বন্ধন, এই সমস্ত জায়গায় কি আমরা আগের চেয়ে আরো এগিয়ে গেছি, না ওই জায়গায় কিছুটা পিছিয়ে আছি আমরা? এখানে আমরা এগোচ্ছি, সব দিক দিয়েই এগোচ্ছি, কোনো দিক দিয়ে আমরা পিছিয়ে নেই বলেই আমি বিশ্বাস করি। কারণ যদি আমরা মূল্যবোধের ক্ষেত্রে পিছিয়েই থাকতাম তাহলে এই উন্নয়ন আমরা করতে পারতাম না। আমরা টেকসই উন্নয়ন করছি। আজ এমনও হয়েছে একটা ব্রিজ বানানোর পরে হয়তো দেখা গেছে উদ্বোধনের আগে আগে সেটা আবার ধসে গেছে, এমনও ঘটনা ঘটেছে। কিন্তু দুর্নীতি হয়েছে, কিন্তু সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমরা কিন্তু এখন ভালো কাজ করছি, আমরা এখন টেকসই কাজ করছি। এবং এই বাংলাদেশ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার নির্দেশনায় এখন টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাই মিলে কিন্তু কাজ করছে। অর্থনৈতিক উন্নয়ন সব কিছু এখন কিন্তু তার বলিষ্ঠ নেতৃত্বে সবাই কিন্তু কাজ করে চলেছে। দুর্নীতি হচ্ছে না সেটা আমরা বলবো না, হয়তো হচ্ছে কোথাও কোথাও, কিন্তু রাষ্ট্র সেখানে কোনো রকমের প্রশ্রয় দিচ্ছে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা এই ক্ষেত্রে শক্ত ভূমিকা নিচ্ছেন। আজকে লক্ষ্য করুন যেভাবে মন্ত্রণালয় বা যে কোনো সচিবালয়, সেগুলোতে যে টপে যাদেরকে বসানো হয়েছে, যত ক্লিন মানুষ খুঁজে পাওয়া যায় তিনি খুঁজে 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 ক্লিন মানুষগুলোকে নিয়ে সেখানে বসিয়েছে। আজকে সুনামগঞ্জের ছেলে ডক্টর কি নাম, যে পিএসসির চেয়ারম্যান ডক্টর সাদিক, একেবারে প্রশ্নাতীতভাবে তার সততা। তো এই ধরনের মানুষগুলোকে তিনি যে বিভিন্ন ইয়েতে জোগাড় করে নিয়েছেন। আজকে আইজি বলেন পুলিশের, তার সততা, তার নিষ্ঠা কিন্তু অত্যন্ত বিখ্যাত, আমরা সেটা জানতে পেরেছি। তো এইভাবে কিন্তু উনি প্রত্যেকটা মানুষ কিন্তু উত্তরণের চেষ্টা আছে, এবং এই চেষ্টাই ক্রমান্বয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যায়। শুধু কি প্রধানমন্ত্রীর সেটা দায়িত্ব, এবং আমার মনে হয় রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, ছাত্র, শিক্ষক, সকলেরই এই জায়গা থেকে একটা দায়িত্ব, সকলেরই দায়িত্ব। আমরা অবশ্যই সকলেই তাকে সহযোগিতা করতে হবে, এবং এই দেশটিকে আমরা যাতে 2041 সাল নাগাদ আমরা
যে আশা তিনি করেছেন যে উন্নত দেশে আমরা রূপান্তরিত হব, এই প্রচেষ্টায় আমরা যাতে সবাই মিলে কাজ করি, সেই জন্যে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমরা যদি সর্বদা সবাই স্মরণ রেখে আমরা যদি কাজ করি, তাহলে আমরা বিশ্বাস করি। আমার মনে হয় জাতির জনকের যে আদর্শ বা চিন্তা চেতনা ছিল, সেটা প্রত্যেকের অন্তরে স্থান করার একটা ব্যাপার আছে, নিজেকে ধারণ করার ব্যাপার আছে। শুধুমাত্র ওনার প্রতি ফুল দিলাম, অনুষ্ঠান করলাম বা একটা বক্তৃতা বিবৃতি দিয়েই আমার মনে হয় দায় সারা যাবে না। এটা ধারণ না করলে আমাদের মুক্তি হবে না। অবশ্যই আমাদেরকে অন্তরে ধারণ করতে হবে, সেটা লালন করতে হবে এবং সকলের মধ্যে সেটাকে ছড়িয়ে দিতে হবে। এবং আমরা যে যেখানে আছি, আমরা শিক্ষক, আমরা সাংবাদিক, আমরা যে যেখানে কাজ করছি, আমরা প্রত্যেকে সেইভাবে কাজ করতে হবে। 1971 সালে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, শুধুমাত্র কি ভূখণ্ডের স্বাধীনতা? আমার মনে হয় মুক্তির সংগ্রাম বলতে বোঝানো হয়েছিল যে অর্থনৈতিক মুক্তি, সর্বক্ষেত্রে সব ধরনের মুক্তি, বাক স্বাধীনতার মুক্তি, অর্থনৈতিক মুক্তি, চিন্তা চেতনার মুক্তি। এই যে অর্থনৈতিক মুক্তিটা আমাদের আসছে, ধীরে ধীরে আসছে, আমাদের উন্নয়নের দিকে আমরা যাচ্ছি, কিন্তু চিন্তা চেতনার জগতেও আমার মনে হয় আমাদের উদারতা, বিজ্ঞান মনস্ক চিন্তা, আধুনিক চিন্তার চর্চার প্রয়োজন আছে। অবশ্যই আমরা আমাদের চিন্তাধারাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং আমরা যদি নিজেরা প্রকৃতপক্ষেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে কাজ করি, তাহলে এই সকল ক্যাসিনো কাণ্ড আর এই যাবতীয় পশ্চাৎপদতা থেকে আমরা উত্তরণ করতে পারবো। আপনি কি মনে করেন যুব সমাজের মধ্যে সেই লক্ষণ দেখা যাচ্ছে? আমাদের বর্তমান যে একটা আলোকিত প্রজন্ম, আমরা সবাই বলছি যে এখনকার প্রজন্ম অনেক সচেতন, তারা এই চেতনাগুলোকে ধারণ করছে, তাদের মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছে না? অবশ্যই আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ প্রস্তুত হচ্ছে এবং তারা স্বনির্ভর হওয়ার জন্য চেষ্টা করে চলেছে। হয়তো একটা লেখাপড়া শিখে একটা চাকরি কেউ জোগাড় করতে পারলে তো করলো, যে জোগাড় করতে পারে নাই সেও কিন্তু আজকে যে গ্রামে গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছেন, তারই সুবিধা গ্রহণ করে গ্রামে গ্রামে হ্যাঁ বিভিন্ন ভাবে কিন্তু তারা একটা কাজ বাগিয়ে নিচ্ছে, নিজেরা জোগাড় করছে এবং নিজে একটা ধরেন একটা মুরগির ফার্মই বলে, একটা ছোট্ট একটা জিনিস, একটা মুরগির ফার্ম, এইটা করেও কিন্তু অনেকে নানা ধরনের পেশা, হ্যাঁ মুরগির ফার্ম, পুকুর, বিভিন্ন উন্নয়ন করছে। আজকে ফসলের কথাই বলেন, আমরা যখন আজকের থেকে 20 বছর আগে, 15-20 বছর আগে আমরা যে দেখেছি প্রতি বিঘা জমিতে ফসল কতটুকু হতো, আজকের হিসাবে কিন্তু অনেক বেশি বেড়েছে। এই বাড়ার কারণ বিজ্ঞানীদেরও অনেক উদ্ভাবনী আছে, তাদের উদ্ভাবনের মাধ্যমে এবং আমাদের সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির কারণেও সেচের সুবিধা, যান্ত্রিক চাষাবাদের ব্যবস্থাপনা, আগে যে শুধু গরু দিয়ে লাঙ্গল, আধুনিক প্রযুক্তির সমন্বয়, এই আধুনিক প্রযুক্তির কারণে আজকে কিন্তু কৃষি ক্ষেত্রেও একটা বিপ্লব সূচিত হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমরা আপনার মুক্তিযোদ্ধা হিসেবে আপনারাও বঙ্গবন্ধুর সাথে যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন, যে দেশের জন্য আপনি যুদ্ধ করেছিলেন, সেই দেশের সেই লক্ষ্যে কি আমরা এগিয়ে যাচ্ছি? অবশ্যই আমি আশাবাদী হতে চাই, আমি কখনো নৈরাশ্যবাদী হতে চাই না, আমি আশাবাদী থাকতে চাই এবং যে যেখানে ভুলটা করেছি
তার সেই ভুলকে সংশোধনের জন্য আমরা চেষ্টা করব, সুযোগ দেব এবং সংশোধন করে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব, দেশপ্রেম নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং তার পরবর্তীতে একটি স্বাধীন দেশে আমরা যে একটা সুন্দর সংবিধান পেয়েছিলাম, 72 সংবিধান, চমৎকার একটি সংবিধান ছিল এবং বলা হয় বিশ্বের অন্যতম একটি ভালো সংবিধান ছিল এটি। সেই সংবিধানে যে 4টি মূলনীতি ছিল, সেখানে একটি মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বিষয়টি বঙ্গবন্ধু যেভাবে দেখিয়েছেন, যেভাবে বোঝাতে চেয়েছেন, সেটা নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে বা অনেকের ইচ্ছাকৃতভাবে এটাকে বিভ্রান্তি ছড়ানো হয়েছে পরবর্তীতে। এই জায়গাটায় আপনি একদিন মুক্তিযোদ্ধা হিসেবে এবং বর্তমান আপনার জীবন আচরণ হিসেবে থেকে আপনি কি মনে করেন ধর্মনিরপেক্ষতা আমাদের কতটুকু প্রয়োজন এবং কি ছিল সেই ধর্মনিরপেক্ষতা? যখন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতিতে অংশগ্রহণ করতাম পাকিস্তান আমলে, তখন কিন্তু আমাদের বিরোধীরা বলতো জয় বাংলা জয় হিন্দ, লুঙ্গি থুইয়া ধুতি ভিন্দ, এইভাবে কিন্তু আমাদেরকে টিটকারি করত। তখন সেই যুগ আজ হয়েছে বাসি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল যে ধর্মনিরপেক্ষতা করে গেছেন তাই নয়, একই সাথে প্রত্যেক ধর্মাবলম্বীর উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন। আমি কেবল ইসলাম ধর্মের বিষয়টাই যদি বলি, তাহলে আমি দেখব ইসলামিক ফাউন্ডেশন তিনি করেছেন। তিনি বিশ্ব ইজতেমা করার জন্যে টঙ্গীতে একটা বিশাল জায়গা দিয়েছেন, যেখানে আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত, যেটা মক্কা মদিনার ভরেই এই বাংলাদেশে হচ্ছে, সৌদি আরবের পরেই বাংলাদেশে হচ্ছে। তো এই শুধু তাই নয়, তিনি ক্রমান্বয়ে যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে এগিয়েছিলেন, তিনি দেখুন মুসলিম দেশগুলোর সহজে কিন্তু অনেকেই আমাদেরকে স্বীকৃতি দেয় নাই, তিনি তাদের স্বীকৃতি যাতে সহজে পাওয়া যায় সেই লক্ষ্যে তিনি যে পাকিস্তানে 9 মাস কারাবন্দী ছিলেন, সেই পাকিস্তানে তিনি ছুটে গিয়েছিলেন ওআইসির সম্মেলন। তিনি সেখানে গিয়েও চেষ্টা করেছেন তাদের সাথে সদ্ভাব সৃষ্টি করার, যাতে সকলের সমর্থন সংগ্রহ করা যায়। এবং আজকে এই যে মধ্যপ্রাচ্য সহ দুনিয়ার বিভিন্ন দেশে আমাদের দেশের যে জনশক্তি আমরা রপ্তানি করে দেশের উন্নয়ন করতে পারছি, এর প্রকৃত বিষয়টাই কিন্তু আমরা স্বাধীন হয়েছি বলেই আমরা এটা করতে পেরেছি। তা নইলে পাকিস্তানের সাথে আমরা থাকলে এত লোক বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে উপার্জন করে দেশে পাঠাতে পারত। আমরা এক কথায় বলতে পারি যে বঙ্গবন্ধু যে ধর্মনিরপেক্ষতা বলেছিলেন সেটা ছিল ধর্মহীনতা নয়, স্বাধীনভাবে ধর্ম প্রত্যেকের, এবং রাষ্ট্র সেই জায়গা থেকে সবাইকে সমান দৃষ্টিতে দেখছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য স্টুডিওতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে সার্বভৌম আলোচনা করলেন এবং আপনার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলোকে বিশ্লেষণ করলেন এবং 71-এর মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন, এটা অত্যন্ত আমাদেরকে উদ্দীপিত করছে, উৎসাহিত করছে দেশকে ভালোবাসতে। এই আপনার এই চিন্তা চেতনা নতুন প্রজন্মের কাছে তরঙ্গায়িত হোক, সঞ্চারিত হোক, এটা সোনার বাংলাদেশ গড়ে উঠুক। বঙ্গবন্ধুর এই মুজিববর্ষে, জন্মশতবর্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি যদি একটু দর্শককে সেই শুভেচ্ছা জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বলেছি। আমাদের প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের মহান মুজিববর্ষের সূচনার দিনটিতে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ অনুসরণ করে আমরা আসুন আমরা সবাই মিলে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই দেশটিকে এগিয়ে নিয়ে যাই এবং এই সোনার বাংলায় পরিণত করি, উন্নত দেশে 2041 সন পর্যন্ত উন্নত দেশ হিসাবে পৃথিবীর মুখে আমরা মাথা উঁচু করে যাতে দাঁড়াতে পারি, সেই জন্য সকলকে বলিষ্ঠ কর্ম প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুধী মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী বীর প্রতীক মহোদয়ের সাথে। অত্যন্ত সুন্দরভাবে তিনি 1971 সালের সেই মুক্তিযুদ্ধের দিনগুলোর নানা অভিজ্ঞতা, বঙ্গবন্ধুর ডাকে ওনারা যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই অভিজ্ঞতা, মানুষের দেশপ্রেম, ত্যাগ, তিতিক্ষা অনেক কিছুর বর্ণনা দিয়েছেন এবং সেই চেতনাকে ধারণ করে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, কীভাবে নতুন প্রজন্মকে গড়তে হবে, কীভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা করতে হবে তারও একটি সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন এবং অনেক আশার কথা শুনিয়েছেন যে বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে কিভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেটিও উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আজকে আমরা তার আলোচনায় অত্যন্ত সমৃদ্ধ হলাম। আগামী পর্বে কোনো এক অতিথির সাথে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।